সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ আবার তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজ আমি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের অণুজীব বিজ্ঞান বিষয়ের চতুর্থ ক্লাস প্রিয়ন, ভিরোয়েটস ও রিকেটশিয়া নিয়ে আলোচনা করব। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজ আমি তোমাদের প্রথমেই প্রিয়ন নিয়ে আলোচনা করব। শুধু প্রোটিন দ্বারা তৈরি সংক্রামক সত্তাকে প্রিয়ন বলে। স্ট্যানলি বি প্রোসিনার 1992 সালে এই প্রিয়ন আবিষ্কার করেন। বিজ্ঞানীদের ধারণা ছিল নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন একত্রিত হলেই জীবনের লক্ষণ প্রকাশ পায়, কিন্তু প্রিয়ন এবং ভিরোয়েটস আবিষ্কার করার ফলেই এই ধারণার ছেদ ঘটে। প্রিয়ন এর কোনো নিউক্লিক অ্যাসিড নাই, শুধু প্রোটিন দ্বারা তৈরি। তারপরেও কিভাবে সংক্রামক, এটি এখনো বিজ্ঞানীদের কাছে প্রশ্নবোধক হয়ে আছে। প্রিয়নের নামকরণ হয় প্রোটিনের প্রো আর ইনফেকশিয়াসের ইন। এই দুইটি শব্দের প্রথম আদি 3 এবং 2 অক্ষর মিলে প্রোইন, এবং এটাকে শ্রুতিমধুর করার জন্য মাঝের 2টি অক্ষর স্থান পরিবর্তন করে প্রোইন থেকে প্রিয়ন নামকরণ করা হয়েছে। প্রিয়ন আবিষ্কারের ঘটনা একটা চমকপ্রদ। আফ্রিকার নিউ গায়ানাতে সালে কার্লিটন গর্জোসেক উনি দেখলেন যে ওই এলাকার ফুরে উপজাতিদের বিশেষ এক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, এবং এই রোগে আক্রান্তরা আস্তে আস্তে বিকলাঙ্গ হয়ে যায় এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এবং হাঁটতে হলে কোনো কিছুর উপর নির্ভরশীল বা লাঠি নিয়ে হাঁটতে হয়। তিনি তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলেন যে ওই এলাকার লোকজন নরমাংসভোজী। তারা তাদের পূর্বপুরুষ কেউ যদি মারা যায় তাহলে তাদের মাংস সকলে মিলে ভাগাভাগি করে খেয়ে ফেলে, এবং তিনি এ নিয়ে গবেষণা করতে যেয়ে দেখলেন যে এই নরমাংসভোজীর কারণেই এই রোগের প্রকোপ বেশি। পরবর্তী সময় প্রোসিনার যখন এই রোগ নিয়ে গবেষণা করেন, তখন সেই উপজাতিদেরকে বোঝাতে সক্ষম হয় যে তোমরা যদি নরমাংসভোজী হও, এই কাজ যদি তোমরা পরিহার না করো, তাহলে পরবর্তী বংশধর আর তোমাদের টিকে থাকবে না। তখন তারা এই দীর্ঘদিনের যে অভ্যাস বা রীতিনীতি, এটা তারা সম্পূর্ণভাবে পরিহার করে নাই। এখন তারা তাদের পূর্বপুরুষ কেউ মারা গেলে আর তাদের মাংস খায় না, কিন্তু সেই মৃত ব্যক্তির ব্রেন বের করে তারা সকলে গায়ে মাখে। ফলে
এই রোগের প্রকোপ আগের চেয়ে অনেক কমে গেছে। কারণ শরীরের ভিতর যদি ওই রোগের প্রিয়ন প্রোটিন প্রবেশ না করে তাহলে আর রোগ বিস্তার লাভ করে না। প্রিয়নের বিচিত্র গঠন এবং এর বৈশিষ্ট্য আলোচনা করলে দেখা যায় এটা এক প্রকার সংক্রামক সত্তা। এটা শুধু প্রোটিন দ্বারা গঠিত। এর নিউক্লিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। ইহা শুধু প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ইহা উদ্ভিদ দেহে কোনো প্রকার রোগ সৃষ্টি করে না। এদের জিন পাওয়া যায় পোষকের ডিএনএতে, এবং মানুষের ক্ষেত্রে দেখা যায় মানুষের 20 নং ক্রোমোজোমে প্রিয়নের জিন অবস্থিত। প্রিয়ন স্নায়বিক রোগ সৃষ্টি করে এবং এর আকার ভাইরাস থেকে প্রায় 100 গুণ ছোট, এবং প্রিয়নের আণবিক ওজন 27,000 থেকে 30,000 ডাল্টন। এখানে দুটো চিত্রে দেখানো আছে প্রিয়নের, একটা নরমাল প্রোটিন আর একটা হলো ডিজিজ প্রোটিন। প্রিয়ন মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, তার মধ্যে কুরু রোগ, ক্রুসফেল জ্যাকব ডিজিজ, গ্যাসম্যান স্ট্রোসলার সিঙ্কার সিনড্রোম, ফ্যাটাল ফ্যামিলিয়ান ইনসোমনিয়া, এগুলো হলো মানুষের রোগ। এবং এই সবগুলো রোগেই দেখা যায় যে মানুষের ব্রেন কেন্দ্রিক। এখানে চিত্রে দেখানো আছে ব্রেনের কোন কোন এলাকা আক্রান্ত হলে কোন কোন রোগ দেখা যায়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ওরা যে সমস্ত রোগ সৃষ্টি করে তারা এখানে এই চিত্রে সেগুলো দেখানো আছে। বেড়ার স্ক্রেপাই ডিজিজ, স্ক্রেপাই অর্থ হলো মসৃণ। এরা এই রোগে আক্রান্ত হলে সারাক্ষণ গা কোনো অবলম্বনের সাথে ঘষতে থাকে, ফলে লোমগুলোই উঠে যায়। এখানে চিত্রে স্পষ্ট দেয়া আছে ইঁদুরের স্ক্রেপাই ডিজিজ, শিম্পাঞ্জির পুরো ডিজিজ এবং গরুর মেটকাও ডিজিজ। তারপরে আসতেছে ভিরয়েডস। প্রথম যখন ভিরয়েডস রোগ আবিষ্কার হয় তখন আলুর মাকু আকৃতির বিকৃত রোগের ক্ষেত্রে এটি আবিষ্কৃত হয়, এবং তখন আলুর মাকু আকৃতির বিকৃত রোগের যে জীবাণু তাকে পিএসটিভি, পটেটো স্পিন্ডল টিউবার, যখন আবিষ্কৃত হয়েছিল প্রথম তখন ভাইরাস হিসাবেই বলা হতো। কিন্তু পরবর্তীতে সময় দেখা যায় যে এটা ভাইরাসের থেকে পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন এবং এটাকে পৃথক গ্রুপে স্থান দেওয়া হয়, এবং তখন এই পিএসটিভির অ্যাব্রিভিয়েশনও বদল হয়ে যায়। তখন এটার বর্তমানে ভিরয়েডস আবিষ্কার হওয়ার পর এটার পিএসটিভির মিনিং হয় পটেটো স্পিন্ডল টিউবার ভিরয়েডস। ভিরয়েডসটা হলো যে উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ক্ষুদ্রাকার, নগ্ন, এক সূত্রক গোলাকার আরএনএ দ্বারা গঠিত সত্তাকেই ভিরয়েডস বলা হয়। 1971 সালে ভিয়েনার সর্বপ্রথম এই মাকু আকৃতির বিকৃত রোগের ভিরয়েডস পিএসটিভি আবিষ্কার করে। এরা শুধু নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকে, অন্য কোনো প্রকার ডিএনএ বা অন্য কোনো প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে না, এবং এদের কোনো প্রোটিন আবরণ নাই। ভাইরাসের ক্ষেত্রে যেরকম প্রোটিন আবরণ আছে, এই ভিরয়েডস এর ক্ষেত্রে কোনো প্রোটিন আবরণ নাই। এবং এর বৈশিষ্ট্যগুলো যে আমরা আলোচনা করি দেখা যায় যে ভিরয়েডস ক্ষুদ্রতম সংক্রামক ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি, সাসেপ্টেবল উদ্ভিদ পোষকদের বংশবৃদ্ধির ক্ষমতা সম্পন্ন। সাসেপ্টেবল মানে গ্রাহী, মানে যে সমস্ত উদ্ভিদে সে সংক্রামক করতে পারে, বা যে সমস্ত প্রাণীতে যে সমস্ত উদ্ভিদে সে সংক্রমণ করতে সক্ষম, কারণ এরা প্রাণীতে কোনো রোগ সৃষ্টি করে না। শুধু আরএনএ দ্বারা
গঠিত। ভিরুয়ার্সে কোনো প্রোটিন আবরণ থাকে না। ভিরুয়ার্সের পতনের হার মন্থর, যা সর্বদাই 50 এস এর নিচে। সেডিমেন্টেশন রেট এটা কম এবং এটা 50 এস এর নিচে। রাইবোনিউক্লিয়াস এনজাইমের প্রতি সংবেদনশীল, কারণ যেহেতু এটা আরএনএ দ্বারা গঠিত, এই জন্য রাইবোনিউক্লিয়াস এনজাইমের প্রতি সংবেদনশীল। ইথানল, ফেনল এবং ডিএনএস এনজাইমের প্রতি নিষ্ক্রিয়, কারণ যেহেতু ডিএনএ না, ডিএনএ থাকলে ডিএনএ এনজাইমের প্রতি সক্রিয় থাকতো। যেহেতু এটা শুধু আরএনএ দ্বারা গঠিত, এই জন্য রাইবোনিউক্লিয়াস এনজাইমের প্রতি সংবেদনশীল। ভিরুয়ার্সের আণবিক ওজন 85,000 হইতে 1,30,000 ডালটন। 1 ডালটন সমান সমান কত এখানে দেখানো হয়েছে, এটা 10⁻⁻27, তো ছোট করে লেখা আছে। নিউক্লিওটাইডের সংখ্যা 270 থেকে 380। এরা শুধু উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, প্রাণী দেহে এরা কোনো রোগ সৃষ্টি করে না। এরা স্বাধীনভাবে অনুলিপন করতে সক্ষম। এখানে ভিরুয়ার্সের একটা চিত্র দেয়া আছে। এই ভিরুয়ার্সের এই গঠনকে 5টি ভাগে ভাগ করা যায়। বাম দিকে হলো বাম প্রান্তীয় অঞ্চল, আর ডান দিকে হলো ডান প্রান্তীয় অঞ্চল। বাম দিকে এরপরে হলো রোগ সৃষ্টিকারী অঞ্চল বা প্যাথোজেনিটি রিজিয়ন। তারপরে হলো সংরক্ষিত অঞ্চল বা কনজার্ভ রিজিয়ন, আর এরপরে হলো পরিবর্তনশীল অঞ্চল বা ভেরিয়েবল রিজিয়ন, এবং এই ডান পাশে আছে ডান প্রান্তীয় অঞ্চল। তাহলে ভিরুয়ার্সের গঠন এটা একটা মডেল। এটা দেখা যায় যেখানে যেখানে আরএনএ অন্য সূত্রের সাথে, কমপ্লিমেন্টারি সূত্রের সাথে বেস পেয়ারিং হয় সেখানে সমান থাকে, আর যেখানে বেস পেয়ারিং হয় নাই সেখানেই এরকম কি বাজ এর সৃষ্টি হয়। ভিরুয়ার্সের গুরুত্ব, ভিরুয়ার্সের জনিত রোগের গুরুত্ব এই জন্য বেশি কারণ প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্তকরণ হয় না, এবং শেষ সময় শনাক্তকরণ হয় বলে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগ ভালো করার সময় খুব কম থাকে, এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। তার মধ্যে নারিকেলের ক্যাটাং রোগ এখানে দেখানো আছে, যে নারিকেলের ক্যাটাং রোগ সিসিসিবি দ্বারা এই রোগটা হয়। চন্দ্রমল্লিকার স্ট্যান্ড রোগ এটা হয় ক্রিসেন্থিমাম স্ট্যান্ড ভিরুয়ার্স দ্বারা। লেবুর এক্সোকোটিয়াস রোগ এটা হয় হলো সাইট্রাস এক্সোকোটিয়াস ভিরুয়ার্স দ্বারা। শশার বর্ণবিকৃতি রোগ টমেটোর বাঞ্চিটোপ রোগ। এখানে নারিকেলের ক্যাটাং রোগের চিত্র দেখানো আছে এবং ক্রিসেন্থিমামের বা চন্দ্রমল্লিকার স্ট্যান্ড রোগের চিত্র দেখানো আছে। আমরা পরবর্তী চিত্রে আমরা দেখব আলুর মাকু আকৃতির বিকৃতি রোগ। মাকু হলো যে মিলের মধ্যে, সুতার মিলে বা গামছা বা কাপড়ের মিলে যে সুতা পেঁচানো থাকে এটাকে বলে মাকু। দুই প্রান্ত চিকন থাকে এবং মাঝখানে মোটা থাকে, সেখানে এই আলুর আকার গঠন এরকম হয়ে যায়, সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে সাইট্রাস এক্সোকোটিয়াস এটা এখানে দেখানো হয়েছে। তারপরে এখানে টমেটোর বাঞ্চিটপ টিভি টমেটো বাঞ্চিটপ ভিরুয়ার্স। এখানে একটা হেলদি টমেটো গাছ এবং রোগাক্রান্ত টমেটো গাছ কত রোগ খাটো হয় সেটা এখানে দেখানো হয়েছে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি রিকেটশিয়ার ক্ষেত্রে। আমরা ভিরুয়ার্স আলোচনা করলাম, এবার রিকেটশিয়া নিয়ে আলোচনা করব। রিকেটশিয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাঝামাঝি এক ধরনের অণুজীব, যে কারণে
এটাকে আলাদা একটা গ্রুপে ফেলানো হয়েছে। রিকেটশিয়া আনুবীক্ষণিক, এককোষী, আদিকোষী, গোলাকার, দণ্ডাকার বা বহুরূপী অণুজীব যারা আর্থ্রোপোডা বলতে এখানে উকুন, মাছি, সারপোকা, এদের দেহে অন্তঃকোষীয় অবস্থায় বসবাস করে এবং নির্দিষ্ট পোষক শুধু জীবদেহে, জীবন্ত জীবদেহে সংখ্যা বৃদ্ধি করে। এইরূপ মেরুদণ্ড প্রাণীর টাইফাস জাতীয় রোগ সৃষ্টিকারী অণুজীবকেই রিকেটশিয়া বলা হয়। ডাক্তার এইচ.টি. রিকেটস এই জীবাণু নিয়ে প্রথম গবেষণা করেন এবং এই জীবাণু নিয়ে গবেষণা করারত অবস্থায় সে মৃত্যুমুখে পতিত হয়। এই জন্য এই জীবাণুর গ্রুপের নামকরণ করা হয় রিকেটশিয়া। এর ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে 1083 সালে স্যালার্নো নামক স্থানে এক প্রকার জ্বরের সন্ধান পাওয়া যায় এবং সেখানে রিকেটশিয়ার সন্ধান পাওয়া যায়। 1546 সালে ফ্রাকাস্টুরো প্রথম এই জ্বরের মহামারীর কথা উল্লেখ করেন এবং এই নাম দিয়েছিলেন ডি কন্টাজিনো, এবং পরবর্তী সময় একে নামকরণ করা হয় টাইফাস জ্বর। টাইফয়েড এবং টাইফাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকেই এটাকে টাইফয়েড বলে, কিন্তু এটা ভুল। টাইফয়েড রোগের জীবাণু হলো ব্যাকটেরিয়া, আর এই টাইফাস রোগের জীবাণু হলো রিকেটশিয়া। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই রোগ জীবাণুটা মানুষের ক্ষেত্রে উকুনের মাধ্যমে বিস্তার লাভ করে। মানুষের দেহের মধ্যে দুই ধরনের উকুন আছে। এক ধরনের উকুন আছে সেটা মাথায় বাস করে, আরেক ধরনের উকুন আছে দেহে বাস করে। এই রিকেটশিয়া বিস্তার লাভ করে হলো যে দেহে যে সমস্ত উকুন বাস করে তার মাধ্যমে এই রোগ বেশি বিস্তার লাভ করে। দেখা যায় যেখানে ঘনবসতি বা বেশি লোক একসাথে বসবাস করে সেখানে এই রোগের প্রকোপ বেশি, এবং সঙ্গত কারণেই সেনাবাহিনীর ক্যাম্পে বা সৈন্যদের ব্যারাকে দেখা যায় একই রুমের মধ্যে অনেকগুলো সিট থাকে এবং তারা পাশাপাশি অবস্থান করে। ফলে ওই সময় সেনাবাহিনীর ক্যাম্পে এই রোগের প্রকোপ অনেক বেশি ছিল। যুক্তরাষ্ট্রের অধিবাসী হাওয়ার্ড টেইলর রিকেটস 1906 সালে এই রকি মাউন্টেন স্পটেড ফিভারে এই জীবাণু আবিষ্কার করেন এবং তিনি এই রোগ জীবাণু নিয়ে কাজ করার সময় দেখেন যে এই জীবাণু কখনো গোলাকার এবং কখনো দণ্ডাকার, এবং তখন নাম দিয়েছিলেন কক্কোব্যাসিলাস। পরবর্তী সময় এই রোগ নিয়ে গবেষণা করা অবস্থায় এই রিকেটশিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান, এবং এই কারণেই তার সম্মানার্থে এই গ্রুপের নাম করা হয় রিকেটশিয়া। এই রিকেটশিয়ার অসমাপ্ত কাজ পরবর্তীতে শুরু করেন ডাক্তার এস.বি. প্রাওয়াজাকি। সে এই রোগ নিয়ে গবেষণা করেন এবং এই রোগ নিয়ে গবেষণা করা অবস্থায় এই প্রাওয়াজাকি মৃত্যুমুখে পতিত হন। অনেক চেষ্টা করে তারে বাঁচানো সম্ভব হয় নাই। পরবর্তী সময় এর অসমাপ্ত কাজ সমাপ্ত করেন ডাক্তার এইচ.ডি. রুচালিমা, এবং এই রুচালিমা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হওয়া দুইজন ডাক্তারের সম্মানে রোগের নামকরণ, একটি রোগের জীবাণুর নাম প্রজাতির নাম দেওয়া হয় রিকেটশিয়া প্রাওয়াজাকি। সেটা ছিল টাইফাস রোগ। 1916 সালে এই ব্রাজিলের এই বিজ্ঞানী রিকেটশিয়া শনাক্ত করতে সক্ষম হন এবং টাইফাস রোগের জীবাণুর নাম দেন রিকেটশিয়া প্রাওয়াজাকি। 1915 সালে সার্বিয়াতে রিকেটশিয়া জনিত জ্বরে 1 মাসে 1.5 লক্ষ লোক মারা যায়, তার মধ্যে অনেকে ডাক্তারও ছিল। তার মানে এই রোগের তখন প্রকোপ কেমন ছিল তার থেকে ধারণা লাভ করা যায়।
রিকেটশিয়ার মাইক্রোস্কোপিক একটা চিত্র দেয়া আছে, এটা একটা রিকেটশিয়া কোষ। রিকেটশিয়ার বৈশিষ্ট্য যদি আলোচনা করা যায়, দেখা যায় রিকেটশিয়া ক্ষুদ্রাকৃতির এককোষী আণুবীক্ষণিক জীব। এরা আকারে ভাইরাসের চেয়ে বড় কিন্তু ব্যাকটেরিয়া অপেক্ষা ছোট। এরা গোলাকার বা দণ্ডাকার বা বহুরূপী। রিকেটশিয়ার কোষ প্রাচীর আছে কিন্তু ব্যাকটেরিয়ার ন্যায় কোনো ক্যাপসিউল নাই। এদের কোষ প্রাচীরে মিউরিমিক অ্যাসিড উপস্থিত থাকে। রিকেটশিয়া আদিকোষী বা প্রোক্যারিওটিক অণুজীব। এদের দেহে কোনো ফ্লাজেলা বা উপঙ্কা নাই, বা ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্লাজেলা থাকে। এদের কোষ প্রাচীর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ধরনের। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুই ধরনেরই থাকে, গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ। রিকেটশিয়াকে রঞ্জিত করা যায় না সাধারণ রং দ্বারা, কিন্তু গবেষণাগারে এদেরকে জাইমেন্স রং দ্বারা রঞ্জিত করা যায়। রিকেটশিয়ার দেহে আরএনএ বা ডিএনএ উভয়ই উপস্থিত থাকে। আমরা দেখেছি ভাইরাসের দেহে শুধু আরএনএ বা শুধু ডিএনএ উপস্থিত থাকে। এদের কিছু এনজাইম তৈরি করার ক্ষমতা আছে। এরা অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। ভাইরাস কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয়। এরা আর্থ্রোপোডা ও মেরুদণ্ডী প্রাণীর দেহে অন্তঃকোষীয় বাধ্যতামূলক পরজীবী হিসাবে বসবাস করে। রিকেটশিয়া দ্বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, যা নাকি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির পদ্ধতির সাথে মিলযুক্ত। আর্থ্রোপোডার মাধ্যমে রিকেটশিয়া বিস্তার লাভ করে, যেমন মাছি, উকুন, এঁটেল পোকা ইত্যাদি। মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষের দেহে রিকেটশিয়া টাইফাস জাতীয় রোগ সৃষ্টি করে, এবং রিকেটশিয়া উদ্ভিদ দেহে কোনো রোগ সৃষ্টি করে না। আমরা একটু আগে ভিরয়েড সম্পর্কে আলোচনা করেছিলাম, তারা প্রাণী দেহে কোনো রোগ সৃষ্টি করে না। রিকেটশিয়া তার বিপরীত, এরা উদ্ভিদ দেহে কোনো রোগ সৃষ্টি করে না। যে সমস্ত রোগ সৃষ্টি করে সবই প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। রিকেটশিয়ার গুরুত্ব। রিকেটশিয়া মানুষের দেহে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। এখানে দেখানো আছে যে কি কি রোগ। রকি মাউন্টেন স্পটেড ফিভার। রিকেটশি রোগ জীবাণুর নাম, বাহক হলো এঁটেল পোকা। এন্ডেমিক টাইফাস রোগ জীবাণুর নাম, রিকেটশিয়া প্রাওয়াজেকি, বাহক হলো মানুষের শরীরের উকুন। এপিডেমিক টাইফাস আর এন্ডেমিক টাইফাস রিকেটশিয়া টাইফি, বাহক হলো লাল মাছি। স্কার্প টাইফাস রোগ জীবাণু হলো রিকেটশিয়া টাইফি, বাহক লাল মাছি। রিকেটশিয়াল পক্স রোগ জীবাণু হলো রিকেটশিয়া একারি, বাহক হলো এঁটেল পোকা। ট্রান্সফিভার হলো রুচালিমা কোয়ান্টানা, মানুষের শরীরের উকুন এর মাধ্যমে এই রোগ বিস্তার লাভ করে। এবার রিকেটশিয়ার জীবন চক্র এখানে দেখানো আছে, যে রিকেটশিয়া মানুষকে দুইভাবে আক্রান্ত করতে পারে। একটা হলো যে নিম দ্বারা এটা প্রাথমিক আক্রমণ ঘটে, ইনফেক্টেড হিউম্যান। আরেক হলো যে ইঁদুরের দেহ থেকে যে নিমগুলো আসে সেগুলো প্রাইমারি আক্রমণ ঘটায়, আর সেকেন্ডারি আক্রমণ ঘটা হলো যে ইঁদুর থেকে ছাগল বা হরিণ এই জাতীয় যে প্রাণী আছে এদের দেহের মাধ্যমে এই নিমগুলো অনেক সময় সেকেন্ডারি আক্রমণ ঘটায়। রিকেটশিয়ার জীবন চক্র সম্পন্ন করতে মানুষ এবং ইঁদুর বা অন্যান্য মেরুদণ্ড প্রাণীর প্রয়োজন হয়। এখন আলোচনা করব মাইকোপ্লাজমা সম্পর্কে। মাইকোপ্লাজমা অণুজীবের আরেকটি গ্রুপ। সেখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে বা রিকেটশিয়ার সাথে এর বৈশিষ্ট্য পার্থক্যমণ্ডিত হওয়ায় একে পৃথক একটি গ্রুপে হিসাবে বিবেচনা করা হয়।
এক সময় গরুর নিউমোনিয়া রোগের জীবাণু কে প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও বলা হতো। এই মাইক্রোপ্লাজমার কলোনি ডিম পুচের নেয়। এখানে দেখানো আছে যে ডিম পুচের মধ্যে যেরকম কুসুমটা উঁচু হয়ে থাকে, ঠিক এই ক্ষেত্রে এখানে দেখানো আছে এই যে ডিম পুচের ন্যায় মাঝখানটা উঁচু হয়ে আছে, মাঝখানটি উঁচু হয়ে আছে ডিম পুচের ন্যায়। এই জন্য এটা মাইক্রোপ্লাজমার কলোনির একটা বিশেষ বৈশিষ্ট্য। মাইক্রোপ্লাজমার গঠন সেখানে দেখানো আছে যে এদের দেহের মধ্যে ডিএনএ ছড়ানো অবস্থায় থাকে, ক্ষুদ্রাঙ্গের মধ্যে থাকে রাইবোজোম, আর এদের যে মেমব্রেন থাকে কোনো কোষ প্রাচীর না থাকায় এরা বহুরূপী থাকে। মাইক্রোপ্লাজমার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে এখানে আমরা দেখানো হয়েছে যে এরা ক্ষুদ্রাকৃতির এককোষী অণুজীব, কোন মাইক্রোপ্লাজমায় বহুকোষী নয়। মাইক্রোপ্লাজমার আকার 0.001 থেকে 1 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবং মজার ব্যাপার হলো যে বৃহত্তম সবচেয়ে বড় মাইক্রোপ্লাজমা যেটা, সেটা ব্যাকটেরিয়া থেকে ছোট, আবার সবচেয়ে ছোট মাইক্রোপ্লাজমা যেটা সেটা ভাইরাস অপেক্ষা বড়। তার মানে এদের আকার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাঝামাঝি ধরনের। মাইক্রোপ্লাজমা আদিকোষী বা প্রোক্যারিওটিক অণুজীব। আমরা জানি যে যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই তাদেরকে প্রোক্যারিওটিক বলা হয়। এই মাইক্রোপ্লাজমাতেও কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, ডিএনএ সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। মাইক্রোপ্লাজমার কোনো সুনির্দিষ্ট আকার নেই, অর্থাৎ বহুরূপী বা প্লিউরোমরফিক। মানে এরা গোলাকার, কখনো কখনো দণ্ডাকার, কখনো অনিয়মিতাকার বিভিন্ন আকার ধারণ করে থাকে। এজন্য মাইক্রোপ্লাজমাকে বহুরূপী অণুজীব হিসাবে আখ্যায়িত করা হয়। এরা পরজীবী, মৃতজীবী বা মুক্তজীবী অণুজীব, অর্থাৎ পরজীবী হিসাবেও বাঁচতে পারে, মৃতজীবী হিসাবেও বাঁচতে পারে, আবার মুক্তজীবী হিসাবেও বাঁচতে পারে। খুব অণুজীবীর ক্ষেত্রেই, কোনো অণুজীবের ক্ষেত্রেই এই এতগুলো বৈশিষ্ট্য থাকে না। কোনো কোনো অণুজীব পরজীবী, কোনো কোনো অণুজীব আবার মৃতজীবী বা মুক্তজীবী থাকে। এদের কোনো চলনাঙ্গ বা ফ্লাজেলা নেই, ফলে এরা নিশ্চল। যেমন ব্যাকটেরিয়ার সাথে এদের পার্থক্য হলো যে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকে, ফলে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে, কিন্তু এদের কোনো ফ্লাজেলা থাকে না। মাইক্রোপ্লাজমার কলোনি ডিম পুচের ন্যায়, যে বলা হয়েছে যে কলোনির দেখতে ডিম পুচের ন্যায়, ডিমের যেরকম কুসুমটা উঁচু হয়ে থাকে, তে এদের কলোনি ঠিক এরকম থাকে, যেটা নাকি পূর্বের চিত্রে দেখানো আছে। এই যে মাইক্রোপ্লাজমার কলোনি ডিম পুচের ন্যায়, এটা দেখানো আছে। এদের কোষপ্রাচীর নেই। এদের বহুরূপী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো যে এদের কোষপ্রাচীর নেই। কোষপ্রাচীর না থাকার জন্য এদের আকার সুনির্দিষ্ট নয়, এরা আকার পরিবর্তনশীল, এজন্য এদেরকে বহুরূপী বলা হয়। এদের কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করা যায়। যারা ভাইরাসকে কোনো কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করা যায় না, কিন্তু ব্যাকটেরিয়া দুই ধরনেরই পাওয়া যায়। আর মাইক্রোপ্লাজমা সুনির্দিষ্টভাবে এদেরকে কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করা যায়। তবে কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করতে হলে এদের বৃদ্ধির জন্য কোলেস্টেরলের প্রয়োজন হয়। কোলেস্টেরল ছাড়া এদের বৃদ্ধি হয় না। ব্যাকটেরিয়া রোধক ছাঁকনির সাহায্যে ছাঁকা যায় না। তার মানে এরা ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি অতিক্রম করে চলে যেতে পারে, ফলে ব্যাকটেরিয়া রোধক ছাঁকনির সাহায্যে এদেরকে ছাঁকা সম্ভব হয় না। সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। এই মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার মতো, ব্যাকটেরিয়া যেরকম বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে, এখানে ব্যাকটেরিয়ার সাথে মাইক্রোপ্লাজমার সাদৃশ্য দেখা যায়। এরাও
দ্বিবিভাজন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি করে, তবে কখনো কখনো উপবৃদ্ধির সাহায্যেও ইস্টের ন্যায় সংখ্যা বৃদ্ধি করে থাকে। মাইক্রোপ্লাজমা কোষে ডিএনএ এবং আরএনএ উভয়ই উপস্থিত থাকে। ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে শুধু ডিএনএ বা আরএনএ এর যে কোনো একটি উপস্থিত থাকে, কিন্তু মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে দেখা যায় যে আরএনএ এবং ডিএনএ দুইটাই উপস্থিত থাকে, ফলে এটা ভাইরাস থেকে উন্নত প্রকৃতির হয়। মাইক্রোপ্লাজমা কোনো স্পোর উৎপাদন করে না, কিন্তু ব্যাকটেরিয়া স্পোর উৎপাদন করে। ব্যাকটেরিয়ার সাথে এই মাইক্রোপ্লাজমার এটা অন্যতম প্রধান একটি পার্থক্য। মাইক্রোপ্লাজমা সকলেই গ্রাম নেগেটিভ ধরনের, অর্থাৎ এদের কোষপ্রাচীর ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা ধৌত করলে সেই রং ধরে রাখতে পারে না। তাহলে ব্যাকটেরিয়ার সাথে এটা এদের আরেকটা অন্যতম প্রধান পার্থক্য, যে ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনেরই হয়ে থাকে, কিন্তু এই মাইক্রোপ্লাজমা শুধু গ্রাম নেগেটিভ ধরনের কোষপ্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। এদের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর জন্য এদেরকে রিকেটশিয়া বা ব্যাকটেরিয়া বা ভাইরাস এদের দলভুক্ত না করে এদেরকে স্বতন্ত্র একটি গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মাইক্রোপ্লাজমা নামে অভিহিত করা হয়েছে। মাইক্রোপ্লাজমা যে সমস্ত রোগ সৃষ্টি করে সেগুলো এখানে দেওয়া হয়েছে, যে মাইক্রোপ্লাজমা মানুষের বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি করে, মানুষের হ্যাবিচুয়াল অ্যাবর্শন, তার মানে যে সন্তান থাকে না, অ্যাবর্শন হয়ে যায়, এটাকে হ্যাবিচুয়াল অ্যাবর্শন বলা হয়। অটাইটিস মিডিয়া, অনেকের কান পাকা রোগ হয়, এটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। এই অটাইটিস মিডিয়াও কারণ হলো মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা মুরগির রোগ সৃষ্টি করে, এখানে দেখানো হয়েছে যে মুরগি, টার্কি এদের রোগ সৃষ্টি করে, এবং গরুর রোগ সৃষ্টি করে, সেটাও এখানে দেখানো হয়েছে। মাইক্রোপ্লাজমা বেগুনের পাতা ছোট হওয়া রোগ সৃষ্টি করে। বেগুন খেতে গেলে দেখা যায় অনেক গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে ঝাঁকড়া হয়ে যায়। এটা আমাদের দেশে একটা কমন রোগ। এই পাতা ছোট হওয়া রোগ জন্য দায়ী অণুজীব হলো মাইক্রোপ্লাজমা, এবং পাতা ছোট হওয়ার জন্য শালুক সংশ্লেষণের পরিমাণ কমে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, ফলে বেগুনের ফলন হ্রাস পায়। চন্দনের স্পাইক রোগ, এখানে চিত্রে দেখানো আছে এই চন্দনের, এটা চন্দন গাছ, চন্দন গাছের স্পাইক রোগের জন্য এই মাইক্রোপ্লাজমা দায়ী, এবং এটাও মাইক্রোপ্লাজমা জনিত একটি কমন রোগ, সেটা সাধারণত আমাদের এই পরিবেশে অ্যাভেলেবল দেখা যায়। ঝাঁকা বা ডাইনির জাটা এই জাতীয় রোগ মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে দেখা যায়, সেটাও এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা আজকে প্রিয়ন, ভিরোয়েডস, মাইক্রোপ্লাজমা এবং রিকেটশিয়া এই চারটি গ্রুপ নিয়ে আলোচনা করেছি। আমি আবার সংক্ষেপে এগুলো নিয়ে একটি কথা বলবো। সেটা হলো প্রিয়ন শুধু প্রোটিন দ্বারা গঠিত, এবং এই প্রোটিন ইনফেকশিয়াস বলে এটাকে নামকরণ করা হয়েছে প্রিয়ন। এবং এই প্রিয়ন, অ্যাজ বি
প্রুসিনার এই প্রিয়ন আবিষ্কার করে এবং এই প্রিয়ন কুরু রোগ আফ্রিকার নিউ গায়ানার ফোরে উপজাতিদের কুরু রোগ থেকে আবিষ্কার করা হয়। তারপরে আসতেছে ভিরোয়েডস এবং ভাইরাসের ক্ষেত্রে মধ্যে যে পার্থক্য, সেটা ভিরোয়েডস হলো শুধু নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, আর ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই ভিরোয়েডস শুধু উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, প্রাণী দেহে কোনো রোগ সৃষ্টি করে না, এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে শুধু আরএনএ দ্বারা ভিরোয়েডস গঠিত। এই ভিরোয়েড জনিত রোগের মধ্যে নারিকেলের ক্যাডাং ক্যাডাং, গোলালুর পটেটো স্পিন্ডল টিউবার, এগুলো হলো অন্যতম রোগ। তারপরে আলোচনা করেছি রিকেটশিয়া সম্পর্কে। রিকেটশিয়া উকুন বাহিত, বিশেষ করে শরীরের উকুন দ্বারা বাহিত হয়ে মানুষের এবং অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি করে। রিকেটশিয়া মেরুদণ্ডী প্রাণী এবং আর্থ্রোপোডার দেহে বসবাস করে এবং টাইফাস জাতীয় রোগ সৃষ্টি করে। সেটা টাইফয়েড না, সেটা মনে রাখতে হবে। টাইফয়েড এবং টাইফাসের মধ্যে পার্থক্য আছে। রিকেটশিয়া সেই টাইফাস জাতীয় রোগ সৃষ্টি করে এবং রকি মাউন্টেন স্পটেড ফিভার থেকে আমরা এই রিকেটশিয়া আবিষ্কার হয়। এইচটি রিকেটস এই রোগ জীবাণু নিয়ে গবেষণা করে গবেষণারত অবস্থায় মারা যায় বলে এই রোগ জীবাণুর নামকরণ করা হয়েছে, গ্রুপের নামকরণ করা হয়েছে রিকেটশিয়া। এবং পরবর্তী সময় প্রাওয়াজেক নামক একজন ডাক্তার, সেও এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এজন্য একটি অণুজীবের গণ এবং প্রজাতির নাম রিকেটশিয়া প্রাওয়াজাকি রাখা হয়েছে, তাদেরকে স্মরণে রাখার জন্য। তারপরে আমি আলোচনা করেছি মাইকোপ্লাজমা সম্পর্কে। মাইকোপ্লাজমা ভাইরাস, রিকেটশিয়া এবং ব্যাকটেরিয়ার মাঝামাঝি এক ধরনের অণুজীব, এবং এদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য এদেরকেও আলাদা গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মাইকোপ্লাজমা কে বলা হয় বহুরূপী, কারণ এর নির্দিষ্ট কোনো আকার নাই, আকার পরিবর্তনশীল। এই জন্য মাইকোপ্লাজমাকে বহুরূপী হিসাবে আখ্যায়িত করা হয়। এবং এদের কোষপ্রাচীর নাই, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল আছে, কিন্তু এদের কোনো ক্যাপসুল নাই। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে মাইকোপ্লাজমাকে পৃথক গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। মাইকোপ্লাজমা যখন আবিষ্কৃত হয় তখন পিপিএল বা প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম হিসাবে এদেরকে আখ্যায়িত করা হয়েছিল। এবং পরবর্তী সময়ে মাইকোপ্লাজমার গঠন বিশিষ্ট বা সাদৃশ্যপূর্ণ কিছু অণুজীব উদ্ভিদে রোগ সৃষ্টি করে। পরবর্তী সময় এই উদ্ভিদ রোগ সৃষ্টিকারী মাইকোপ্লাজমা সদৃশ্য অণুজীবকে ফাইটোপ্লাজমা নামে অভিহিত করা হয়। তাহলে আমরা মোটামুটি এই 4টি অণুজীব গোষ্ঠী সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমাদের ধারাবাহিক আলোচনা আজকে এখানেই সমাপ্তি। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা বলতে পারো। তাহলে আজকে আল্লাহ হাফেজ।